প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি প্র্যাকটিস সেট 29 নিয়ে। এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 থেকে 28 অব্দি দিয়ে দিয়েছি এবং সেটা ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। তাছাড়াও একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো সিরিয়ালি পাবেন। প্রশ্নগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের এমসিকিউ গুলো কিরকম থাকে সেটা জানতে সুবিধা হবে। আচ্ছা, চলুন তাহলে প্রশ্নগুলো আরম্ভ করা যাক। Number 1. A lot of time to think it over in prison. Who possessed a lot of time to think it over in prison? তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আহ, এ- মানে প্রিজনের মধ্যে অনেক সময় আছে এটা নিয়ে ভাবার। তাহলে কার সেই সময়টা আছে? কার আছে? মোয়ানি, ও ক্লেরি, ক্লিপটন না ফর্ডার? তাহলে আমরা চারটা অপশন কিন্তু পাচ্ছি। চারটা অপশন গুলো দেখলে মনে হচ্ছে এই এটা হচ্ছে প্রথম দিকের একটা অংশ, কিন্তু এটা প্রথম দিকে কিন্তু না। এটা আমরা শেষের দিকের একটা লাইন পাই। সেই লাইনে কিন্তু এই স্পিচটা করেছিলেন হচ্ছে ফর্ডার। তার মানে হচ্ছে 1D ইজ দ্য রাইট অ্যান্সার। আমি কিন্তু এর আগেও এই জিনিসগুলো বলি যে এমসিকিউ গুলো আপনারা বিভিন্ন রকম ভিডিওগুলো চাচ্ছেন, সব টেক্সট গুলোর ভিডিওগুলো চাচ্ছেন, আমি দেওয়ারও চেষ্টা করছি। তবে টেক্সট গুলো জানার সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো কিন্তু খুব জানা জরুরি, এমসিকিউ গুলোর সঙ্গে পরিচিত হওয়া জরুরি। এই কারণে যে টেক্সটের হয়তো লাইনটাকে দেখেছেন, লাইনটাকে পড়েছেন, কিন্তু এমসিকিউ গুলো যখনই আপনার সামনে ফেস হবেন তখনই কিন্তু সেই এমসিকিউ গুলোতে স্ট্রাইক করবে মনের মধ্যে এবং এমসিকিউ গুলো ভালো জানা হবে। তাই টেক্সটের সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো সবগুলো ভালো করে নজর দেওয়া জরুরি, এবং এমসিকিউ গুলো সেট যেগুলো থাকবে প্র্যাকটিস সেট বা এই টাইপের এমসিকিউ যেখানেই পান না কেন, সেটা আমার চ্যানেলে হতে পারে বা অন্য কোনো যারা আছেন যারা এরকম ভিডিও করেন বা যে বিভিন্ন জায়গাতে এমসিকিউ গুলোর সঙ্গে কিন্তু অবশ্যই পরিচয় হওয়ার জন্য বলছি সবাইকে। আচ্ছা, চলুন তাহলে দেখি। নাম্বার 2. The poem She Dwelt Among the Untrodden Ways is a remarkable example in which the poet uses mostly. আচ্ছা, She Dwelt Among the Untrodden Ways এই কবিতাটা খুব সুন্দর একটা এক্সাম্পল, যেখানে কবি ব্যবহার করেছেন কি? নাম্বার এ মনোসিলাবিক ওয়ার্ডস, নাম্বার বি ডাইসিলাবিক ওয়ার্ডস, নাম্বার সি ট্রাইসিলাবিক ওয়ার্ডস, নাম্বার ডি টেট্রাসিলাবিক ওয়ার্ডস। চারটা অপশন পাচ্ছি। তাহলে এই কবিতাটা কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল যেখানে মনোসিলাবিক ওয়ার্ডের ইউজ আছে। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সারও পেয়ে গেলাম আমরা। 2A ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, চলুন 3 নম্বরটার দিকে এবার নজর দিই। We passengers are to be taxed to pay all these fineries. Who made this utterance? এই কথাটা কে বলেছিল? তাহলে লাইনটা দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে এটা কোত্থেকে নেওয়া। তখন আমাদের এমনি মানে অন্যরকম মনে করার কিছু নেই বা দুশ্চিন্তায় পড়ার কিছু নেই। তখন আমাদের অপশনগুলোকে একটু দেখে নিতে হয়। এখানে অপশনগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতেই পারবেন শীষ টু টু কঙ্কার থেকে এটা নেওয়া। তাহলে হচ্ছে এখানে কে আটারেন্সটা করেছিল, এই স্পিচটা কে করেছিলেন? মার্লো, হেস্টিংস, ডিগোরি না কেট? তাহলে আমরাও কিন্তু পাচ্ছি যে এই স্পিচটা করেছিলেন কিন্তু হচ্ছে হেস্টিংস। নাম্বার 3 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য ডার্টস অফ দ্য ডাইং ইয়ার। দ্য ওয়ার্ড ডার্টস মিনস, ডার্টস শব্দটার অর্থ কি? এই কবিতাটার সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় আছে এবং ডার্টস মানেটাও জানা আছে। তাহলে তুলনামূলক সোজা প্রশ্ন। An enlivening song, funeral song, a marriage song, a joyful বা joyous song. তাহলে এই চারটা অপশন আমরা পাচ্ছি। কবিতাটার আমি নাম বললাম না, যদি আপনাদের না জানা থাকে তাহলে কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ এটা একটা খুব মানে সাধারণ প্রশ্ন এবং ডার্টস শব্দটার সঙ্গে আমি পরিচিত। যার জন্য এটাকে আর এক্সপ্লেইন করে দিলাম না কোত্থেকে। যদি না জানা থাকে তাহলে কিন্তু ভালো করে অবশ্যই টেক্সটটা দেখে নিতে হবে এবং ওয়ার্ডটা খুঁজে টেক্সটটা দেখে নিতে হবে। এটা কিন্তু একটা থাকলো আপনাদের কাছে আবেদন। আচ্ছা, তাহলে এখানে ডার্স শব্দের অর্থ কিন্তু হচ্ছে আমরা পাই নাম্বার বি, ফিউনারেল সং। 4 বি হচ্ছে ফিউনারেল সং। আচ্ছা, নাম্বার 5, ডিফিট ওয়াজ সিমেন্টেড ইনটু ইট উইথ ইম্পেরিশেবল ফাইনালিটি। এটা হচ্ছে হোয়াট ইজ রেফার্ড টু বাই ইট। ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? আমাদের দেখুন এই লাইনটাই, এই লাইনটা দিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। এই লাইনটা দিয়ে অনেক রকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখা গেল ইম্পেরিশেবল ফাইনালিটি না দিয়ে অন্য কিছু দেওয়া আছে বা ডিফিট না দিয়ে অন্য কিছু দেওয়া আছে। একটা এমসিকিউ এর লাইন থেকে, একটা লাইন থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এমসিকিউ এর হতে পারে।
এজন্য আমি বারবার বলি যে টেক্সটটাকে ভালো করে খুঁটিয়ে, খুঁটিয়ে দেখবেন। আমিও আমার টেক্সট গুলোকে যেগুলো আপলোড করেছি অলরেডি সেগুলোতে কিন্তু একদম টেক্সটটাকে সেভাবে খুঁটিয়ে, খুঁটিয়ে বলার চেষ্টা করেছি, দিয়েছি। তো আ দেখে নেবেন ভালো করে। আচ্ছা, তাহলে এখানে ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? দেখুন অপশন গুলো কিন্তু আ এরকম। মিসেস থার্লোস ফেস, মিস্টার থার্লোস ফেস, মিসেস থার্লোস মাদারস ফেস, ডি নাম্বার হচ্ছে মিসেস থার্লোস বডি। এখানে কিন্তু ৪ টা অপশন দেওয়া আছে এবং ৪ টা অপশন দিয়ে বোঝা যায় না যে এটা কোনটা। তাহলে এখানে কিন্তু আমাদের লাইনটা যেটা রেফার করছে তাহলে হচ্ছে অ্যান্সারটাকে যদি আমরা খুঁজি তাহলে এখানে আমরা দেখব যে নাম্বার বি মিস্টার থার্লোস ফেসটা কিন্তু এরকম হয়েছিল। ডিফিট ওয়াজ সিমেন্টেড ইনটু ইম্পেরিসেবল ফাইনালিটি। এরকম একটা কন্ডিশনে আমরা মিস্টার থার্লোর যখন অ্যারেস্ট হয় তখন আমরা কিন্তু দেখি ফেসটা ওরকম হয়েছিল। আচ্ছা, তাহলে ৫ নাম্বারের অ্যান্সারটা হচ্ছে বি। নাম্বার 6 আসছি। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড। দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ number A, antithesis, number B, pleonasm, number C, oxymoron, number D, personification. আচ্ছা, তাহলে হচ্ছে ৬ নাম্বারটা আমরা পাচ্ছি। ৬ নাম্বারটা হচ্ছে দেখুন এই লাইনটা কিসের এক্সাম্পল? তাহলে লাইনটা এক্সাম্পল পাচ্ছি কিন্তু আমরা antithesis. This is a good example of antithesis. ওকে, নাম্বার 6 হয়ে গেল। এবার 7 এর দিকে আসছি। It is our duty to live as long as we can. This is said by Sergei Saranov, Major Petkov, Captain Bransley, none of the above. তাহলে আমরা কিন্তু ৩ জনকে পাচ্ছি এবং তার সঙ্গে একটা none of the above আছে। তো এটা আমস্টারডাম থেকে নেওয়া লাইনটা, নাম্বার 7। তাহলে এই লাইনটা কিন্তু বলেছিলেন ক্যাপ্টেন ব্রান্সলি। তাহলে নাম্বার 7 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 8, দ্য কুলে পার্ক ইজ এ পার্ক in the water of which reflecting কি? নাম্বার এ swans, নাম্বার বি flowers, নাম্বার সি trees, নাম্বার ডি sky। তাহলে এটাও কিন্তু তুলনামূলক সোজা প্রশ্ন। যারা হোয়াইট সানসেট করেছেন তারা জানেন যে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে বা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এই কন্ডিশনে টেক্সট পড়ার পরে পড়া উচিত এবং যদি না পড়া থাকে তাহলে কিন্তু আবার একটু ভালো করে টেক্সটটাকে দেখে নিতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে এই প্রশ্নগুলো কিন্তু সব প্রশ্নগুলো কঠিন থাকবে এটা কিন্তু ধরে নেবেন না। প্রশ্নগুলো খুব কঠিন প্রশ্ন এবং সোজা প্রশ্ন দুটো কিন্তু একদম দুটো মিক্সিং করে দেওয়া থাকবে। আপনারা ১৬ র প্রশ্নটা অলরেডি দেখেছেন। আমি একটা ভিডিও করেছি যে কিভাবে প্রস্তুতি নেব। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি যে এই টাইপের প্রশ্নগুলো থাকে। তো এটার তাহলে অ্যান্সারটা আমরা জানার চেষ্টা করি। নাম্বার ৮ কিন্তু হচ্ছে দেখুন স্কাই। স্কাইকে আমরা কিন্তু দেখি যে স্কাইটা রিফ্লেক্ট করছিল ওখানে। তাহলে হচ্ছে স্কাই ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার ৯ এ আসছি। In the essay Principles of Good Writing, we find a phrase to give it the thumbs down. এই ফ্রেজটা এই ফ্রেজটার অর্থটা কি? এই ফ্রেজটা তো আমরা পেয়েছি প্রিন্সিপালস অফ গুড রাইটিং এ। তো অর্থটা কি হবে? নাম্বার এ ডিক্লাইন, নাম্বার বি অ্যাসেন্ট, নাম্বার সি প্রসপার, নাম্বার ডি কাল্টিভেট। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? টু গিভ ইট থাম্বস ডাউন। আচ্ছা, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা হচ্ছে ডিক্লাইন। এই এ ইজ দ্য রাইট অ্যান্সার 9। আচ্ছা, নাম্বার 10, which type of poetry can the last night together by রবার্ট ব্রাউনিং be labeled with? তাহলে এই লাস্ট নাইট টুগেদার কে আমরা কি ধরনের কবিতা বলে ধরতে পারি? নাম্বার এ ড্রামাটিক মনোলগ, নাম্বার বি ইলিজি, নাম্বার সি ওড, নাম্বার ডি সনেট। এই ৪ টা অপশন দেওয়া আছে। তাহলে লাস্ট নাইট টুগেদারটা যখন আমরা পড়ি তখন আমরা জেনেছি যে লাস্ট নাইট টুগেদারটাই কিন্তু হচ্ছে এটা একটা ড্রামাটিক মনোলগ। তো খুব সুন্দর একটা ড্রামাটিক মনোলগ। তাহলে এটার অ্যান্সারটাও আমরা পেয়ে গেছি। নাম্বার 10 এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 11, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ভলক্যানো। ভলক্যানোর কিন্তু হচ্ছে এখানে প্লুরাল ফর্মটা চাইছে। তাহলে ভলক্যানোর প্লুরাল ফর্মটা দেখুন কেমন করে দেওয়া আছে। ভলক্যানিস, ভলক্যানোস, ভলক্যানিক এবং ভলক্যানোস। মানে এখানে স্পেলিং গুলোকে কিন্তু একটু আলাদা করে দেওয়া আছে। তাহলে এই স্পেলিং গুলোর মধ্যে কোন স্পেলিংটা আমাদের এই ভলক্যানোর প্লুরাল ফর্মটা হবে? আমরা প্লুরাল ফর্মটা কিন্তু এরকম করে পাবো, অন্যরকম করেও পেতে পারি, বিভিন্ন অন্যরকম আলাদা আলাদা নাম দিয়ে পেতে পারি। কিন্তু এর বেশিরভাগ সম্ভাবনা এরকম করেই পাওয়ার। তো আমাদের এটা কিন্তু জানতে হবে যে এটার প্লুরাল ফর্ম গুলোকে একটু ভালো করে দেখে নিতে হবে এবং স্পেলিং সহ দেখে নিতে হবে। তাহলে এই ভলক্যানোর প্লুরাল ফর্ম কোনটা? এই ৪ টা অপশনের মধ্যে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 11 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা,
Number 12 আসি, to divide a sentence into grammatical parts and identify the parts and the relations to each other is called। তাহলে একটা সেন্টেন্সকে গ্রামাটিক্যাল পার্টে ডিভাইড করা এবং এর বিভিন্ন পার্টগুলোকে আইডেন্টিফাই করা এবং একটার সঙ্গে অন্যটাকে আহ, এর রিলেশনটাকে খোঁজা, এটাকে আমরা কি বলি? নাম্বার এ পার্স, নাম্বার বি সিনট্যাক্স, নাম্বার সি ফ্যাটিক, নান অফ দিস। এই চারটা অপশনের মধ্যে কোনটা? তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা একটা ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। এর ডেফিনেশন দিয়েও কিন্তু এরকম থাকে। তাহলে বিভিন্ন রকম ডেফিনেশন গুলো কিন্তু আমাদের জানতে হবে গ্রামাটিক্যাল। আমার এই চ্যানেলে এক বন্ধু কমেন্ট করছিলেন যে স্যার গ্রামার গুলোকে একটু অ্যানালাইজ করে দিয়েন, তাহলে একটু সময় নিয়ে, তাহলে ভালো হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই গ্রামার গুলোর ক্ষেত্রে এই ডেফিনেশন গুলো দেখে রাখবেন, অথবা ডেফিনেশন গুলোর মানে ওয়ার্ড গুলো দিয়ে ডেফিনেশন গুলো মানে অপশন হিসাবে দেখে রাখবেন, তাহলে কিন্তু কাজে দেবে। যেমন এটা একটা ভালো, তাহলে এটাকে কিন্তু আমরা কি বলবো, কোন এক্সাম্পলটা বলবো? তাহলে এটা কিন্তু হচ্ছে, এই ডেফিনেশনটা হচ্ছে ফার্স্ট, এই পার্টসটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 12 এ পার্টস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 13, a dash of camels is found in the desert to carry the bag and baggage of the tourist, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন কিন্তু চাইছে আমাদের। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন কি হবে? এ নাম্বার হচ্ছে প্যাক, বি নাম্বার হচ্ছে প্রাইড, সি নাম্বার হচ্ছে ক্যারাভান, ডি নাম্বার হচ্ছে কুইভার। তাহলে চারটা কিন্তু আমরা পেয়ে গেলাম, চারটার মধ্যে কোনটা হবে? তাহলে হচ্ছে অপশন এ ক্যারাভান অফ ক্যামেলস। ক্যামেলস এর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা ইউজ করি, অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন যেটা ইউজ করি, সেটা কিন্তু হচ্ছে ক্যারাভান। তাহলে হচ্ছে আমাদের 13 নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি সেফোলজি। সেফোলজি ইজ দ্য স্টাডি অফ, নাম্বার এ স্টাডি অফ ইলেকশন রেজাল্টস অ্যান্ড ভোটিং ট্রেন্ডস, নাম্বার বি স্টাডি অফ ফসিলস, নাম্বার সি স্টাডি অফ প্র্যাকটিক্যাল অর efficient অ্যাক্টিভিটি, আচ্ছা নাম্বার ডি স্টাডি অফ পলিটিক্যাল ইকোনমি, স্টাডি অফ ওয়েলথ। এই চারটা অপশন দেওয়া আছে। তাহলে সেফোলজি, সেফোলজিটা কিন্তু হচ্ছে স্টাডি অফ ইলেকশন, সরি, স্টাডি অফ ইলেকশন রেজাল্টস। স্টাডি অফ ইলেকশন রেজাল্টসটাকে কিন্তু আমরা সেফোলজি বলি। যখন দেখবেন ভোট হয়, তখন কিন্তু যে ওই গ্রাফ ট্রাফ গুলো যে দেখায় এবং ভোটিং ট্রেন্ড গুলো যে দেখায়, সেটা কিন্তু সেফোলজির মধ্যে পড়ে। মানে ওই মানে বিদ্যাটাকে সেফোলজি বলে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি 14, 14 হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 15, সন্ধিতা সেইড হোয়াট এ ফ্যান্টাস্টিক ফ্লাওয়ার ইট ইজ। তাহলে অপশন গুলো কি, এটা বুঝতেই পারছি আমরা, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তাহলে নাম্বার এ, সন্ধিতা এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। নাম্বার বি, সন্ধিতা এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট হ্যাড বিন এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। সন্ধিতা এক্সক্লেইমড ইন জয় দ্যাট ইট হ্যাজ বিন এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। সন্ধিতা এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। আচ্ছা, এইবার আমাদের এটার অপশন গুলোকে দেখতে হচ্ছে। তাহলে অপশন গুলোকে আমরা দেখছি যে প্রথমটাই, সঞ্জিতা এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। কিন্তু এই এক্সক্লেমেশনের সঙ্গে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এক্সক্লেমেশনটা শুধু এমনি করা আছে। আচ্ছা, সঞ্জিতা এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট হ্যাড বিন এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। তাহলে এটা হচ্ছে না, এই কারণে যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমাদের কিন্তু এখানে যদি পাস্ট ফর্মটা থাকতো তাহলে আমাদের হতো। তাহলে এখানে পাস্ট ফর্মটা থাকলে হ্যাড বিনটা ইউজ করা যেত। যেহেতু এখানে পাস্ট ফর্মটা নেই, তাহলে আমাদের অন্য অপশনে যেতে হচ্ছে। তাহলে সন্ধিতা এক্সক্লেইমড ইন জয় দ্যাট ইট হ্যাজ বিন, আবার এখানে হ্যাজ বিন আছে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের কিন্তু লাস্ট অপশনটা দেখুন, সন্ধিতা এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং ফ্লাওয়ার। তাহলে ইট ইজটা ইট ওয়াজ হয়ে গেল এখানে আমাদের। তাহলে এখানে ন্যারেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই টাইপের মিস্টেক গুলো থাকবে। তাহলে এই টাইপের মিস্টেক থাকলে আমাদের সতর্ক থাকতে হবে, এবং এই টাইপের মিস্টেক গুলোকে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। ট্রিকি করে প্রশ্নগুলোকে সেট করার আমাদের একটা চেষ্টা থাকে, যে যাতে ভুল করার একটা মানে ভুলটা হয়ে যায়, এই টাইপের প্রশ্নগুলোকে সেট করা হয় কিন্তু। তাহলে এখানে কিন্তু সতর্ক থাকতে হবে যে এই টাইপের কোনটা রাইট হবে। তাহলে আমাদের এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে 15 ডি। আচ্ছা, এবার আসছি নাম্বার 16, ফরগিভ মি ড্যাশ ইউজিং দিস পম্পাস ওয়ার্ডস। তাহলে এখানে ফরগিভ মি বলছে, মানে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পাচ্ছি প্রিপোজিশন দিয়ে। নাম্বার 16 এ, 16 এ কোনটা হবে? অফ, ফর, নাম্বার সি হচ্ছে উইথ, নাম্বার ডি হচ্ছে অন।
তাহলে এখানে কিন্তু ফরগিভ মি ফর ইউজিং, দ্যাট ইজ 16 নাম্বার আমরা পাচ্ছি বি ইজ দ্য রাইট অ্যান্সার 16 নাম্বারে। আচ্ছা, পরে আসি 17 নাম্বারে। আরেকটা কথা এখানে আরেকটু বলে দেওয়া ভালো যে এখানে কিন্তু আমাদের অপশনগুলোর মধ্যে দুটো দেখা গেল, আরেকটা অপশন হয় বা হতে পারে, কিন্তু তার মধ্যে আবার দুটো অপশনের মধ্যে একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আবার একটা কম অ্যাপ্রোপ্রিয়েট। তখন কিন্তু আমাদের যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আছে সেটাকে কিন্তু দিতে হবে। যেমন আমরা 15 এর ক্ষেত্রে এই প্রথমটাকে অনেকে বলতে পারে যে হ্যাঁ এটাও একটু হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা থাকবে সেটাকেই দিতে হবে, কারণ এখানে ওয়ান্ডারটাকে ইউজ করা আছে, যার জন্য আমরা এটাকে ওয়ান্ডারটাকে দিয়েই এটাকে ব্যবহার করব। আচ্ছা, চলে আসছি 17 নম্বরে। মে গড ব্লেস ইউ, হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? কোন মুড ইউজ করা আছে? নাম্বার এ ইন্ডিকেটিভ মুড, নাম্বার বি ইম্পারেটিভ মুড, নাম্বার সি সাবজাংটিভ মুড, নাম্বার ডি ইনফিনিটিভ মুড। তাহলে আমরা কিন্তু চারটা পাচ্ছি, মানে চারটা অপশনই পেয়ে গেছি। এখানে মুডটাকে ব্যবহার করা আছে। মুডটা কি আছে? মে গড ব্লেস ইউ, তাহলে ঈশ্বর আশীর্বাদ করুক, এরকম একটা উইশ পাচ্ছি আমরা। এরকম উইশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এটা হচ্ছে সাবজেক্টিভ মুড হয়, তাহলে এটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ মুড। তাহলে নাম্বার 17 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 18 নাম্বার, শি হ্যাজ ড্যাশ প্যাশনস, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা বুঝতে পারছি। রাইট ডাউন দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখুন এটা কি ব্যবহার আছে? লিটল, এ লিটল, দ্য লিটল, আচ্ছা নান অফ দিস। তাহলে এখানে তার প্যাশন্স এরকম করে বর্ণনা করা আছে। তাহলে 18, তাহলে শি হ্যাজ আ লিটল প্যাশন্স, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার নাম্বার 18 এর। আচ্ছা, নাম্বার 19, 10 miles dash a long way to go, ঠিক the correct form of the word are not, are being, is। তাহলে এখানে কিন্তু 10 মাইলস দিয়ে আমরা বোঝা যাচ্ছে যে এটা কোনটা হবে। তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে 10 মাইলস কিন্তু যখন এখানে একটাকে বোঝাচ্ছে, আমরা এটাকে ইজ ব্যবহার করি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে এটাকে ইজ ব্যবহার করি। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি যে 19 নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য ম্যান কল্ড হিজ ফ্রেন্ড এ লায়ার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাকে দেখতে বলছে। তাহলে হচ্ছে কি কি প্যাটার্ন আছে দেখি আমরা। এস ভিও, এস ভিএ, এস ভিসি, এস ভিওসি। তাহলে আমরা চারটা অপশন পেয়ে গেছি সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এরকমও থাকতে পারে, অথবা লাইনের মধ্যে আমাদের জাম্বলড আপ ফ্রেজেস আর ওয়ার্ডস থাকতে পারে। তো এটাও দেখে নেবেন পারলে, আমাদের ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। আচ্ছা, নাম্বার 20, তাহলে 20 কে পাচ্ছি কিন্তু আমরা, দেখুন এটা সাবজেক্ট, তারপরে এটা ভার্ব, এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, অবজেক্ট, আচ্ছা আমরা এটাকে কমপ্লিমেন্ট বলছি। তাহলে আমরা এটাকে পাচ্ছি কিন্তু এস ভি ও সি, এই প্যাটার্নটা। তাহলে নাম্বার 20 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এগুলি ছিল আজকের প্রশ্ন। কঠিন এবং সহজ দুটো মিলেই প্রশ্নগুলো সেটগুলো দেওয়ার চেষ্টা করছি। সবার কাছে কঠিন লাগবে তা নয়, পড়া থাকলে তো অবশ্যই সব রকম প্রশ্নগুলো সোজা লাগবে। তো সব প্রশ্ন দেখা উচিত, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলো করা, এবং আশা করি প্রশ্নগুলো দেখবেন, ভালো লাগবে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blowing words and stay tuned.